আজকের বিষয় সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3। তোমরা যদি পার্ট 1 এবং পার্ট 2 না সলভ করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা সেগুলো সলভ করে নিও। প্রথম অঙ্কটি কি বলেছে, 0.081 কি একটি পূর্ণবর্গ সংখ্যা? যুক্তিসহ লেখো। আচ্ছা, প্রথমে বললি পূর্ণবর্গ সংখ্যা কি? যেসব সংখ্যাগুলোকে এই আকারে প্রকাশ করি। কি আকারে? যদি বলি 2 × 2 = কী হয় 4, অর্থাৎ দুটো 2 গুণ করে এখানে কিন্তু 4 পেয়েছি, তাহলে 4 একটা এখানে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক একইভাবে 3 × 3 9, তাহলে 9ও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু যদি আমি বলি 2 × 2 × 2 = কী হবে 8 হবে, তাহলে 8 কি পূর্ণবর্গ সংখ্যা? না, 8 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন নয়? কারণ দেখো এখানে দুটো আছে, জোড়া আছে, কিন্তু এই 2-এর তো কোনো জোড়া নেই, সেই কারণে কিন্তু 8 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এক নাম্বারটা করছি। এখানে বলেছে 0.081, তাহলে প্রথমে কি করব? তাহলে প্রথমে আমরা কি করব, এই পয়েন্টটাকে তুলে দেব। তাহলে পয়েন্ট তুললে কি হয়, একটা 1 আসে, এখানে 3টা সংখ্যা ছিল, তাহলে 3টা কী হবে 0, আমি এভাবে নিব। তার উপরে কী আছে 81। ওকে, এবার দেখো তাহলে 81 মানে কি 9 × 9, 9 × 9। আচ্ছা, এবার দেখো এখানে আছে 1000। আচ্ছা, 1000 কীভাবে প্রকাশ করা যায়? আমরা কিন্তু মনে রাখবা তোমরা, 1000কে তুমি এইভাবে লিখবে। কীভাবে? একটা 0 মানে একটা 10, আরেকটা 0 মানে আরেকটা 10, এখানে 0 আছে, এখানে 10, অর্থাৎ 3টা 0 3টা 10। ঠিক আছে, তাহলে এখানে 10 × 10 × 10। তাহলে লক্ষ্য করো এখানে কি আছে দেখো, তাহলে এখানে 9-এর জোড়া আছে, এখানে 10-এর জোড়া আছে, কিন্তু একটা 10-এর কিন্তু জোড়া নেই। সেই কারণে কিন্তু এই যে 0.081 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন নয়? কারণ এই 10-এর কিন্তু কোনো জোড়া নেই, ও একাই রয়েছে, সেই কারণে। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে লিখব? অতএব 0.081 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপরেরটা করছি। তারপরেরটা কী বলেছে এখানে, 4.41 এর বর্গমূল কত? আচ্ছা, বর্গমূল বলছে। তাহলে কী বলেছে 2 নম্বরটা, 4.41 এর বর্গমূল। তাহলে বর্গমূল চিহ্ন দিলাম এভাবে আমি। ঠিক একইভাবে করছি। তাহলে বর্গমূল, এখানে পয়েন্টটা আছে, তাহলে পয়েন্ট তুলব এখানে। তাহলে পয়েন্টের জন্য একটা 1, দুটো সংখ্যার জন্য কি হয়েছে, দুটো 0 হয়েছে। তাহলে উপরে আছে কি 4 4, এখানে 1। ঠিক আছে, তাহলে দেখো তাহলে যে 441, তার মানে 21 × 21 তুমি যদি গুণ করো তাহলে কি পাওয়া যাবে, 441 পাওয়া যাবে। ঠিক একইভাবে একটা 0, তাহলে একটা 10, এখানে আরেকটা 0, একটা 10, 10 10 100, তাই না? তাহলে এখানে কি হবে, তাহলে 21 রয়েছে, দেখো এখানে 21, এখানে 21 জোড়া রয়েছে, তাই দুটোর মধ্যে কি আসবে, একটা 21 আসবে, আর এই দুটো 10-এর মধ্যে একটা 10 আসবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি কী করব, 21 আছে এখানে, তাহলে যেহেতু একটা 0 আছে, তাহলে এখানে পয়েন্ট হবে, তাহলে অ্যান্সারটা কী হবে 2.1। তাহলে অতএব আমরা অ্যান্সারটা কীভাবে লিখবো, অতএব 4.41 = 2.1, এটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বরটা কী বলেছে, মান নির্ণয় করো √1.21 প্লাস √0.64 মাইনাস √2.89। তাহলে এখানে 1.21 প্লাস 0.64 মাইনাস √2.89 = তাহলে এখানে প্রথমে পয়েন্ট তুলব। তাহলে এখানে পয়েন্ট তোলার জন্য কী হবে, 1 আসবে, দুটো সংখ্যা দুটো 0, তাহলে 121, 121 প্লাস √, তাহলে এখানে কী হবে, তাহলে এখানে পয়েন্টের জন্য একটা 1 আসবে, দুটো সংখ্যার জন্য দুটো 0, আর এখানে 64 মাইনাস, তাহলে একইভাবে আমি কী করব, এখানে পয়েন্টের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো 0, এখানে 289, 289। তাহলে এখানে দেখো এখানে আছে 121,
তাহলে 11 করলে আমরা কী পারবো 121 পাওয়া যায়। আর 100 মানে কী বলেছিলাম, একটা শূন্যর জন্য কী হবে, একটা 10 হবে, এখানে আরেকটা শূন্য আছে তাহলে আরেকটা 10 হবে, 10 10 100, তারপরে এখানে প্লাস দিয়ে কী করবো বলো, তাহলে এখানে 64, 64 মানে কি 8 × 8, আর 100 মানে 10 × 10 মাইনাস, তাহলে এখানে আছে 289, 17 × 17, আর এখানে 10 × 10। তাহলে এখানে কী হবে, এখানে দেখো জোড়া আছে, তাহলে সেখান থেকে একটা 11 নামবে, আর এখান থেকে একটা 10, প্লাস তাহলে এখান থেকে 8, আর এখান থেকে একটা 10, মাইনাস এখান থেকে 17, আর এখানে 10। এবার কী করবো, সেই আমরা লসাগু করে নেব। তাহলে এখানে 10, এখানে 10, এখানে 10, তাহলে 10-এর লসাগু কী হবে, 10 হবে, তার 10 আর 10 মিলে গেল, তাহলে কী হবে 11, প্লাস এখানে কী হবে 8, মাইনাস এখানে কী হবে 17। তাহলে এখানে 11 প্লাস 8 আমি কী করবো, প্লাস করে দেবো। তাহলে এখানে 11-এর সঙ্গে 8 যোগ করলে কত হবে 19 হবে। তারপর কি আছে -17, তাহলে -17, নিচে আছে কি 10। তাহলে এখানে কি হবে, তাহলে 19 থেকে 17 বিয়োগ করলে কত হয় 2 হবে, আর এখানে হচ্ছে 10। তাহলে এটাকে কীভাবে লিখবো 2, যেহেতু একটা শূন্য আছে তাহলে এক ঘর পর কী হবে পয়েন্ট হবে, তাহলে সেখানে হবে উত্তর হবে 0.2, এটাই অ্যান্সার। বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 0.004 বর্গমিটার, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। আচ্ছা, এখানে বলছে 3 দশমিক, 3 দশমিক মানে দশমিকের পর কী হবে 3টা সংখ্যা হবে, দশমিকের পর কী হবে 3টা সংখ্যা পর্যন্ত আমি মানটা কি নিতে পারবো, সে হতে পারে পয়েন্ট, মানে পয়েন্টের পর 3টা সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রথমে বলি বর্গক্ষেত্র কাকে বলে। বর্গক্ষেত্র কাকে বলে, যে আয়তক্ষেত্রে 4টি বাহু সমান হবে, কী হবে 4টে বাহু কী হবে সমান হবে, মানে এখানে যদি হয় এ তাহলে এখানে হবে এ, এখানেও হবে এ, এখানেও হবে কি এ, তাই তো। তাহলে এখানে কী দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, কত দেওয়া আছে 0.004। তাহলে এটার কী করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে যেটা অ্যান্সার হবে সেটাই তার কী হবে বাহু হবে। তাহলে এখানে আমি বর্গমূলটা করছি 0.004, তারপর আমি কিন্তু ইচ্ছা মতো 0 নিতে পারি, তো আমি এখানে একটা 0 নিলাম। ঠিক আছে, তাহলে এখানে জোড়া করলাম, এখানে জোড়া করলাম। তাহলে এবার কী করবো বলো, তাহলে এই যে 0 পয়েন্ট এখানে চলে আসছে, তারপর এই যে দুটো জিরোর জন্য একটা 0 আসবে এখানে, তাহলে এখানে 40 মানে আমি 6 নেব, তাহলে 6 6 কত হবে 36 হয়েছে। ওকে, তাহলে এখানে যদি বিয়োগ করি 36-এর পর 37, 38, 39, 40, তাহলে কী হবে এখানে 4 হলো। ওকে, তারপর আমি কিন্তু আবার দুটো 0 নিতে পারি, তাহলে এখানে কী আসবে 6 2 12, তাহলে আমি এখানে 3 নিলাম, এখানেও কী নিলাম 3, তাহলে 3 3 9, 3 2 6, 3 1 3, তাহলে আবার বিয়োগ করো, তাহলে এখানে 1 হবে, তাহলে এখানে 7 7, এখানে 3। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কী হলো 0.063। তাহলে এখানে কী লিখবো 0.063 ইন্টু 0.063, তাহলে এখানে কী হবে 0.063। ওকে, তোমরা এখান থেকে একবার এখানে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অতএব তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 0.063 মিটার। ওকে, অতএব বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 0.063 মিটার। 5 নাম্বারটা কি বলেছে, রবি এবং অনিল দুটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে যাদের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1.8 সেমি এবং 3 সেমি। তাহলে দুই বন্ধুর নাম কি, একটা হচ্ছে অনিল আর একটা রবি। তার বর্গক্ষেত্র কী বলেছিলাম যে 4টে বাহু কী হবে সমান হবে। তাহলে ধরো প্রথমটা করেছে রবি, ধরলাম এটা রবি করেছে, আর রবি যে বর্গক্ষেত্র অঙ্কন করেছে তার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য ছিল 1.8 সেমি, তাহলে এখানে 1.8 সেমি, এখানে 1.8 সেমি হবে, কারণ প্রত্যেকটা বাহু কী হবে 1.8 সেমি করে হবে। ওকে, এটা রবি। তারপর এটার নাম কি অনিল, তাহলে অনিল একটা বর্গক্ষেত্র রেখেছে, এটা হবে একটু বড় হবে, তাই তো 3 3 করে বলেছে।
প্রতিটি বাহু দৈর্ঘ্য কী বলেছে 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3। এবার কি বলেছে, তাদের বন্ধু মানে রবি আর অনিলের বন্ধু অসীম একটি এমন বর্গক্ষেত্র অঙ্কন করলো, তাহলে আরেকটা বর্গক্ষেত্র অঙ্কন করেছে, সে নাম হচ্ছে অসীম। এখানে এটা অসীম রেখেছে, ঠিক আছে, নাম কি এটা, এই অসীম। তাহলে অসীম এমন একটি বর্গক্ষেত্র অঙ্কন করলো যে ওই বর্গক্ষেত্র মানে এই বর্গক্ষেত্র এবং রবির বর্গক্ষেত্র, এই যে রবি বর্গক্ষেত্র মানে অসীমের বর্গক্ষেত্র এবং রবির বর্গক্ষেত্র সমষ্টি, অর্থাৎ সমষ্টি মানে কি, এই দুটোকে কী করলে যদি আমি যোগ করে দিই, তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, মানে এই যে রবির যে বর্গক্ষেত্র এঁকেছে তার ক্ষেত্রফল এবং অসীমের বর্গক্ষেত্র এঁকেছে তার ক্ষেত্রফল যদি আমি কী করে দেই, যোগ করে দেই, মানে কী করে দেই, সমষ্টির সমান কী হবে, অনিলের, অর্থাৎ এই দুটোকে যোগ করে দিই, তাহলে কী পাবো আমি, এই যে অনিলটা পাওয়া যাবে। ঠিক আছে, আবারও বলছি, তাহলে অসীম যে বর্গক্ষেত্র এঁকেছে তার ক্ষেত্রফল আর রবির বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি কী করে দেই, প্লাস করে দেই, তাহলে অনিলেরটা পাওয়া যাবে। ওকে, অতএব রবির আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত আছে বলো, 1.8 সেমি। ওকে, তাহলে অতএব রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, বাহু স্কোয়ার, তাহলে 1.8-এর কী করবো আমি, স্কোয়ার, সেমি স্কোয়ার। তাহলে এখানে কী হবে, গুণ করলে 3.24 সেমি স্কোয়ার। এরপর কি আছে, অনিল। অতএব অনিলের আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 সেমি। অতএব অনিলের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে বলো, বাহু স্কোয়ার মানে 3 স্কোয়ার, আর এখানে সেমি স্কোয়ার, 3 3 9 স্কোয়ার। ওকে, এবার অসীম তো জানি না, তাহলে অসীমটা আমি কী ধরে নেব, অসীমের যে বর্গক্ষেত্র তার সেটাকে আমি এক্স ধরে নেব। ওকে, তাহলে ধরি অসীমের আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, এক্স সেমি। ওকে, অতএব অসীমের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার, সেমি স্কোয়ার। ওকে, সেমি স্কোয়ার। তাহলে এবার কী করব, এবার আমরা করব হচ্ছে, তাহলে অসীমেরটা কী পেয়েছি, এক্স স্কোয়ার পেয়েছি, তাহলে অসীমেরটা পেয়েছি হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার শর্তানুসারে, এটাই হবে কি, শর্তানুসারে। তাহলে এক্স স্কোয়ার প্লাস অসীম, এবার বলছি রবিটাকে প্লাস করে দেই, তাহলে অসীম প্লাস রবি কত পেয়েছি, 3.24, তাহলে 3.24 ইকুয়াল টু কী হবে, অনিল কত পেয়েছি, অনিল পেয়েছি 9, তাহলে ইকুয়াল টু কী হবে, 9। ঠিক আছে, তারপর বলছি, এটা ছিল রবির ক্ষেত্রফল, রবির বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা ছিল অসীমের, এটা ছিল অসীমের, এটা ছিল রবির, তো কী পেলাম হচ্ছে অনিল। তাহলে এখান থেকে আমি কী করব, এক্সের মানটাকে সলভ করব। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হবে, 9, এটাকে উপর নিয়ে যাও, এখানে ছিল প্লাস, এখানে হয়ে গেল মাইনাস, তাহলে মাইনাস 3.24। ওকে, তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটাকে মাইনাস করে নাও, তাহলে কীভাবে মাইনাস করবো, 9.000, আর এখানে আছে 3.24, জিরোটাকে অ্যাভয়েড করো, তাহলে এখানে কী হবে 6, এটা 1 ছিল, এখানে 3 হলো 7, তাহলে এখানে 4, তাহলে এখানে কী হবে 5, তাহলে হবে 5.76। ওকে, তাহলে শুধু এক্স বের করতে হবে, তাহলে এক্স এটা কী হবে, স্কোয়ারটা এখানে রুট হয়ে যাবে, তাহলে 5.76, তাই না। আর তোমাদের একটু আগে আমি কীভাবে করলাম, যে পয়েন্ট তুলে দাও, অসুবিধা হলে তোমরা কী করবে, পয়েন্ট তুলে দেবে, তাহলে এই পয়েন্ট তুলে দিলে কী হবে, 1 হবে, দুটো সংখ্যা 2টা 0। ঠিক আছে, এবার আছে এখানে 576, 24 × 24, আর এখানে কী হবে 10 × 10, তাহলে এখানে হবে 24 আর হলো 10। ওকে, তাহলে এখান থেকে কী হবে, আমি 2.4, তাহলে আমরা এক্সের মান কী পেলাম, তো এক্সের মান পেয়েছি 2.4 সেমি। আমি এক্স কী ধরেছিলাম, এক্স ধরেছিলাম
অসীমের আঁকা বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। ওকে, তার মানে পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা কী হবে? অতএব অসীমের আঁকা বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2.4 সেমি। অ্যান্সার। তারপরটা কি আছে? সময় ও দূরত্ব, টাইম অ্যান্ড ওয়ার্ক। প্রথমটা বলেছে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেইটাই ওই বস্তুর কী হবে? গতিবেগ। এখানে কী হবে? গতিবেগ। আমি এখানে করে দিলাম, তোমরা এটা খাতায় করে নেবে। বি নাম্বারটা কী বলেছে? গতিবেগ স্থির হলে, মানে গতিবেগ স্থির, তাহলে সময় ও দূরত্ব কী হবে? সময়ের সঙ্গে দূরত্বের সঙ্গে সরল সম্পর্ক হবে। ওকে, তাহলে এটা কী হবে? সরল সমানুপাত। ঠিক আছে, তার মানে এভাবে। এরপর কী বলেছে? সি নাম্বারটা গতিবেগ, গতিবেগ ড্যাশ বাই, এখানে বলেছে প্রয়োজনীয় সময়। আচ্ছা, প্রথমে বলি দূরত্ব কী হয় মনে রাখবা, সবসময় মনে রাখবা যে দূরত্ব ইকুয়াল টু কী হয়। তোমরা এটা নিশ্চয়ই ভৌতবিজ্ঞানে হয়তো পড়েছিলে যে দূরত্ব কী হয়। দূরত্ব ইকুয়াল টু গতিবেগকে যদি আমি কী করি? সময় দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু দূরত্ব পাওয়া যায়। তো দূরত্ব ইকুয়াল টু কি? গতিবেগ ইন্টু সময়। ওকে, তাহলে এখানে কী দেওয়া আছে? গতিবেগ দেওয়া আছে। দেখো এখানে গতিবেগ, তাহলে গতিবেগটা কী হবে? এখানে থাকবে গতিবেগটা। তাহলে এখানে যদি গুণ হয় তাহলে এখানে এসে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে সময়টা কী হবে? তাহলে এখানে এসে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এই দূরত্ব আছে এখানে, আর সময়টা কী হবে? নিচে হয়ে যাবে এখানে। তাহলে ইকুয়াল টু কী হবে? গতিবেগ। এই যে গতিবেগ আছে এখানে, আমরা কী পেলাম? গতিবেগ ইকুয়াল টু কি? দূরত্ব বাই কি? সময়। তাহলে এখানে কী হবে? দূরত্ব। তাহলে এখানে হবে দূরত্ব। ওকে, পরেরটা করছি। ডি নাম্বারটা কী বলেছে? সময় স্থির থাকলে, সময় যদি স্থির থাকে তাহলে গতিবেগ ও দূরত্ব ড্যাশ সমানুপাতি। মানে কি? এই যে টাইমটা, এটা কিন্তু স্থির, তার মানে টাইমটাকে আমি স্থির করে দিলাম। তাহলে গতিবেগ যদি বেশি হয় তুমি বেশি দূরত্ব অতিক্রম করবে, গতিবেগ যদি কম হয় তাহলে কম দূরত্ব অতিক্রম করবে। তাহলে কী সম্পর্ক এটা? অবশ্যই কিন্তু এটা সরল সম্পর্ক। ঠিক আছে, তো তারপরেরটা কী বলেছে? দূরত্ব যদি স্থির হয়, দূরত্বটাকে স্থির করে দিলাম। ওকে, তাহলে এই সময়ের সঙ্গে গতিবেগের কী সম্পর্ক? অবশ্যই কিন্তু এটা ব্যস্ত। কীভাবে আমি বলছি, ধরো তুমি বাড়ি থেকে 40 কিলোমিটার গতিবেগে বাইক চালিয়ে তুমি স্কুলে যাও, তো তোমার স্কুলে যেতে সময় লাগে 1 ঘন্টা। ঠিক আছে, 1 আওয়ার সময় লাগে। দেখো 40 কিলোমিটার লাগে 1 আওয়ার, 1 ঘন্টা। তুমি যদি স্পিডটা বৃদ্ধি করে দাও, তুমি যেটা 60 কিলোমিটার যদি পার আওয়ার করো, তাহলে কী হবে? টাইমটা তো তোমার কম লাগবে। মানে তুমি যখন বাইকের স্পিড বেশি করে দিলে সময়টা তোমার কী হবে? কমে যাবে। কিন্তু 1 ঘন্টা থেকে কী হবে? কম হবে। হতে পারে 45 মিনিট, হতে পারে 50 মিনিট, তাই না? তাহলে একটা বেড়ে গেল আর একটা কমে গেল, তাহলে কী সম্পর্ক হয়? অবশ্যই এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা কী হবে? ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর এটা করবো আমরা 2 নম্বরটা। দেখো এখানে 2 নম্বরটা কী বলেছে? তুমি বাসে 40 মিনিটে 18 কিমি গেলে বাসের গতিবেগ কত? গতিবেগ সবসময় কিন্তু তোমাকে ঘন্টায় বের করতে হবে। ঠিক আছে, কী বের করবো আমরা? ঘন্টায়। তাহলে 40 মিনিটে, তাহলে তুমি এভাবে করো, আমরা এটা ওই কিমি নেমে করবো। তাহলে 40 মিনিটে যায় 18 কিমি। 40 মিনিটে যায় 18 কিমি। ওকে, তাহলে অতএব 1 মিনিটে কি কম যাবে? তাহলে কম গেলে কী করবো? আমরা ভাগ করে দেবো। তাই 18/40 কিলোমিটার। এবার বলছে গতিবেগ, আমি কি বলছিলাম? ঘন্টায় বের করতে হবে। ঘন্টা মানে 60 মিনিট। তাহলে অতএব 60 মিনিটে যায় কি বেশি যাবে? তাহলে 18 গুণ 60, নিচে কী হবে? 40 কিমি। তাহলে এই 0 0 কেটে দিলাম। 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 9 দুগুণ 18। তাহলে কী পেলাম? 9 গুণ 3, মানে কী হবে? 3 9 27 কিলোমিটার। ওকে, তাহলে গতিবেগ কি? 27 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে অ্যান্সারটা কী হবে? তাহলে বাসের গতিবেগ কত? তাহলে বাসের গতিবেগ 27 কিলোমিটার পার আওয়ার। ওকে, তারপরটা কী বলেছে? তুমি ঘন্টায়, ঘন্টায় মানে এখানে 60 মিনিটে, তুমি ঘন্টায়
10 কিমি বেগে সাইকেল চালাও, কত সময় তুমি 25 কিমি অতিক্রম করবে, সেটা কী করতে হবে, রাশিকে সাহায্য করতে হবে। তাহলে আমাকে কী বের করতে হবে, সময় বের করতে হবে। তাহলে সময়টাকে আমি কি ডান দিকে রাখবো, সময় সময় কী দেওয়া আছে বলো, মিনিটে দেওয়া আছে, তাহলে আমি লিখব মিনিট। ওকে, আর দেওয়া আছে দূরত্ব, দূরত্ব দেওয়া আছে, দূরত্ব কী দেওয়া আছে বলো, কিমিতে। ওকে, দূরত্ব দেওয়া আছে কিমিতে। তাহলে 10 কিমি যেতে তোমার সময় লাগে হচ্ছে, বলছি ঘন্টায় বলেছিল, ঘন্টা মানে কি 60 মিনিট। ওকে, আর এখানে 25 কিমি যেতে তোমার কত সময় লাগবে, তো আমি ধরে নিলাম এটাকে এক্স ধরলাম। ওকে, কী ধরলাম, এটাকে আমি ধরেছি এক্স। তাহলে তোমরা নিশ্চয়ই জানো দূরত্বর সঙ্গে সময়ের কী সম্পর্ক, দূরত্বর সঙ্গে সময়ের কী সম্পর্ক। আমি একটু আগে বললাম তোমাদের দূরত্বর সঙ্গে সময় আমরা করেছি, কিন্তু দূরত্বের সঙ্গে সময়। ওকে, এই দেখো এখানে করেছি, এই যে দূরত্বের সঙ্গে সময় কী করেছি, সরল সম্পর্ক করেছি। তাহলে অতএব আমরা কী লিখব, অতএব মানে দূরত্ব যদি বেড়ে যায় টাইম বেশি লাগবে, দূরত্ব কমে গেলে টাইম কম লাগবে। তাহলে একটা কমলে আরেকটা কমছে, একটা বাড়লে আরেকটা বাড়ছে। অতএব কি দূরত্বের সঙ্গে সময়ের সরল সম্পর্ক। ওকে, তাহলে আমরা কী করব, সরল সম্পর্ক কী করে হয়, উপর থেকে নিচ, আবার কী হবে উপর থেকে নিচ, অর্থাৎ 10:25 60 এখানে এক্স হচ্ছে এক্স। তাহলে উদ্দেশ্য কি, এক্সের মানটাকে বের করা। ওকে, তাহলে বা 10 বাই কী হবে 25 = 60/x। তাহলে এইভাবে কোনাকুনি গুণ করবো আমরা। তাহলে এখানে 10 ছিল আর এখানে এক্স হয়ে গেল, এখানে 25 × 60, 25 × 60। ঠিক আছে, তাহলে বা এক্স ইকুয়াল টু কী হবে, তাহলে 25 × 60, এখানে ছিল 10, তাহলে 0 0 কেটে দিলাম, তাই তো। তাহলে কী আছে এখানে 25 × 6, 5 6 30 0, হাই থেকে 3, 12 আর 3 15, এটা কী হবে মিনিট। ওকে, তাহলে অ্যান্সারটা আমার কী বেরোবে, এই মিনিটে বেরিয়েছে, অ্যান্সারটা আমার বেরোবে হচ্ছে মিনিটে। তাহলে মিনিটে ঘন্টা করলে কী হবে, 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 150কে আমি কী করবো 60 দিয়ে, তাহলে এটা কী লিখবো ঘন্টা। ওকে, তাহলে 0 এই 0 কেটে দিলাম, 3 2 6, 3 5 15, তাহলে কী বেরোলো 5/2। 5/2 মানে কি 2.5 ঘন্টা। ওকে, মানে আড়াই ঘন্টা, 25 মানে 2 ঘন্টা 50 মিনিট সময় লাগবে। বয়টা কি বলেছে, 180 কিলোমিটার/ঘন্টা থেকে মিটার/সেকেন্ড বের করতে হবে তোমাদের, তাই তো। তার প্রথমে বলি 1 কিমি, 1 কিলোমিটার মানে কত, 1000 মিটার। ওকে, আর যদি বলি 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা এগুলো তোমরা জানো 3600 সেকেন্ড। তাহলে যেখানে থেকে সেকেন্ড আছে, তাহলে 180 এটাকে কী করতে হবে মিটার। মিটার মানে কত দিয়ে গুণ করবো, তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করবো, আর কত দিয়ে ভাগ করবো, সেকেন্ড মানে কত 3600, তাহলে 3600 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কী হবে, এটা হবে মিটার/সেকেন্ড। ওকে, তাহলে এখানে 0 0, তাহলে 0 এই 0 কেটে দিলাম। ঠিক আছে, এবার তাহলে 18 18, এখানে 0 ছিল, 18 2 36। ওকে, 5 2 10, তাহলে এখানে উপরে কি আছে, উপরে রয়েছে 5 আর এখানে আছে 10, তাহলে কী হবে মিটার/সেকেন্ড, এটা 50 বা 50 মিটার/ কী হবে সেকেন্ড। ওকে, 2 নম্বরটা কী বলেছে, 280 মিটার/মিনিট থেকে কী করতে হবে, কিমি থেকে ঘন্টা করতে হবে। ওকে, তাহলে এটাকে আমরা কী করব, তাহলে প্রথমে এখানে আমরা কী করব 1000 দিয়ে ভাগ করব, ইনটু কী করব 60। আচ্ছা 60 কেন করলাম, কারণ এখানে বলছে এটাকে ঘন্টায় বের করতে হবে, আর এখানে মিনিটে আছে, কারণ 1 ঘন্টা সমান কি 60 মিনিট, জন্য 60 দিয়ে গুণ করলাম। তাহলে 0 0 এই 0 এই 0 কেটে দিলাম, তার উপরে 208 × 6, আর এখানে আছে 0, তাহলে গুণ করে দিই, 6 আসতে কী হয় 48, আর 6 2 12। ওকে, এখানে 10, তাহলে কী হবে, তাহলে এখানে পয়েন্ট হবে, তাহলে
4.8 কেন 0, তাহলে 1 ঘর পার পয়েন্ট হলো, এটা হবে কি, এইটা হবে ঘন্টা মানে কিমি পার ঘন্টা, কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা সেই অ্যান্সার। পরেরটা করছি। 5 নম্বরটা কী বলেছে, ঘন্টায় 72 কিমি বেগে ধাবমান 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময়ে অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে দেখো শুধু মনে রাখবা, যখন একটি ব্রিজকে একটি ট্রেন অতিক্রম করে তখন কি হয়, এই ব্রিজটাকে যখন অতিক্রম করবে একটি ট্রেন, তখন সেই ব্রিজটার দৈর্ঘ্য তো অতিক্রম করবেই, সঙ্গে কি করবে, ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাও কী করবে, অতিক্রম করবে। তাহলে এখানে ব্রিজের দৈর্ঘ্য কত আছে, বলছি সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার, আর ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে 110 মিটার। ওকে, তাহলে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, সঙ্গে কি করবে, সেই সেতুটির দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করবে। তাহলে বের করতে হবে কি, সময় বের করতে হবে। তাহলে লিখলাম সময়, আর মনে রাখবার সময় সবসময় কি, সময়টা সবসময় কী হয়, সেকেন্ডে হয়। তাহলে সেকেন্ডে সেটা আমি বের করব। আর এখানে দেওয়া আছে দূরত্ব। ওকে, আর দূরত্ব সবসময় কিন্তু মিটারে বের করতে হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে দূরত্ব কি বলছে, 72 কিমি, তাহলে কিমিটাকে কী করব, আমি মিটার করব, তাহলে কত দিয়ে গুণ করব, 1000 দিয়ে গুণ করব, তাহলে কী হবে, 72,000 মিটার। ওকে, ঘন্টায়, ঘন্টাকে সেকেন্ড করলে কি হবে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। ওকে, এবার বলছে তাহলে 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 মিটার, তাহলে 90কে যোগ করে দিলাম, ট্রেনের দৈর্ঘ্য প্লাস কী হবে, তার সেতুটির দৈর্ঘ্য ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে 200 মিটার। কত টাইম লাগবে, মানে ধরি এক্স, আমি কী ধরলাম, এক্স ধরলাম। ওকে, তাহলে আমি আগে বলছিলাম দূরত্বের সঙ্গে কি, দূরত্বের সঙ্গে সময়ের কিন্তু একটা সরল সম্পর্ক রয়েছে। তাহলে অতএব দূরত্ব ও সময় এর মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব কী হবে, 72,000 = 200 = 3600 কী ধরেছি, এক্স। উদ্দেশ্য কি, এক্স মানটাকে বের করা। তাহলে বা 72,000 / 200। ওকে, এটা কি হলো, ইকুয়াল হয়ে গেল। তাহলে এখানে 3600, এখানে এক্সটা রাখলাম। তা আমি এক্সের মানটা বের করব, তাহলে এইভাবে কোনাকুনি গুণ করবো। তাহলে কি আছে এখানে, 7200 এক্স ইকুয়াল টু, এখানে আছে 200 × 3600। ঠিক আছে, তাহলে হর, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, তাহলে এখানে 200 × 3600, এখানে গুণ ছিল, এখানে সে কি ভাগ হয়ে যাবে, তাই না, এখানে সে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 72000 1 2 3 1 2 3, তাহলে 36 একে 36, 36 দুগুণ কী হয়, 72, তাহলে এখানে 2 একে 2 শূন্য, তাহলে কী লাগবে, 10, 10 কী ধরেছিলাম আমরা, টাইমটা তাহলে সেকেন্ডে ধরেছিলাম, তাহলে অ্যান্সারটা কী হবে, 10 সেকেন্ড। তাহলে ট্রেনটি 90 মিটার সেতুকে অতিক্রম করতে মাত্র কি 10 সেকেন্ড সময় নেবে। ওকে, অতএব ট্রেনটি 90 মিটার সেতুকে অতিক্রম করতে 10 সেকেন্ড সময় লাগবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আর তোমাদের তবুও যদি কোনো অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেটাকে সলভ করব। ওকে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।